শুভেচ্ছা, সবাইকে স্বাগত। সন্ধ্যার মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারহানা পারভিন। শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। নির্বাচনের পরিবেশ তৈরি করতে সরকারকে সময় দেবে বলে জানিয়েছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান দলগুলোর নেতৃবৃন্দ। সরকারকে সব বিষয়ে সমর্থন দেওয়ার কথাও জানান তারা। বিএনপি, জামায়াত সহ বেশ কয়েকটি দল বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে। বর্তমানে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়েছে বিদেশি রাষ্ট্রগুলো। দুপুরে বিদেশি কূটনীতিকদের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার ব্রিফিংয়ে রাষ্ট্রদূতরা এ কথা জানান। কোন প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার এসেছে তা তুলে ধরে উপদেষ্টা জানান, সরকারের মূল লক্ষ্য সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা। প্রতি বিপ্লবে চেষ্টা না করে আওয়ামী লীগের দল গোছানোর পরামর্শ দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। নিজ মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে শেখ হাসিনাকে দেশে ফেরারও পরামর্শ দেন তিনি। এর আগে সকালে সিএমএইচে ভর্তি আহত আনসার সদস্যদের দেখতে যান তিনি। লুট হওয়া অস্ত্র 1 সপ্তাহের মধ্যে জমা না দিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন উপদেষ্টা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচনের পরিবেশ তৈরি করতে সময় লাগবে উল্লেখ করে এ সময় সহ অন্তর্বর্তী সরকারকে সব বিষয়ে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে বিএনপি। বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান দলের মহাসচিব। জামায়াতে ইসলাম সহ আরও কয়েকটি দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বিকেলে তার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও আমির খসরু মাহমুদ চৌধুরী সহ 9 সদস্যের প্রতিনিধি দল। ঘণ্টাখানেক বৈঠকের পর বেরিয়ে এসে বিএনপি মহাসচিব জানান, সহিংসতা ও ষড়যন্ত্র দমনে অন্তর্বর্তীকালীন সরকারকে তার দল সব ধরনের সহযোগিতা করবে। নির্বাচন নিয়ে আমরা কোনো কথা বলিনি, কারণ আমরা বলেছি যে আগেও বলেছি, আপনাদেরকে জানেন যে এটা একটা নির্দিষ্ট সময় লাগবেই এই আপনার যে নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে। আমরা তাদেরকে সেই সময়টি অবশ্যই দিয়েছি এবং আমরা তাদের সব বিষয়গুলোতে সমর্থন দিচ্ছি। আমরা একটা কথা খুব পরিষ্কার করে বলেছি যে বর্তমানে দেশে যে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে, যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে এবং সাম্প্রদায়িকতার যে ধোঁয়া তোলা হচ্ছে, এইগুলোতে জনগণ যেন বিভ্রান্ত না হয় এবং জনগণ যেন ঠিক পূর্বের মতোই সেই সাম্প্রদায়িক সম্প্রীতিকে অক্ষুণ্ণ রেখে, জনগণ নিরাপত্তাকে অক্ষুণ্ণ রেখে তারা যেন এই সরকারকে সহায়তা করে। আমরাও পুরোপুরিভাবে তাদেরকে সেইভাবে সহায়তা করছি, এই সরকার করে যাবে। জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দলও যমুনায় যান প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করতে। পরে জামায়াতের আমির জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চলছে ভারত থেকে। কোনো দেশ এখানে জড়ায়ে পড়ছে বিশেষভাবে, সেই দেশেরই বিবেকবান মিডিয়াগুলো এখন তার প্রতিবাদ করছে যে এটা অসত্য। যেভাবে বাংলাদেশের ব্যাপারে পরিবেশ তৈরি করা হচ্ছে, ভীতি সৃষ্টি করা হচ্ছে, বাংলাদেশের পরিবেশ এমন নয়। বাংলাদেশে কেউ ওরকম পরিস্থিতি সৃষ্টি করতে চাইলেও, কোনো ষড়যন্ত্র করতে চাইলেও জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে কেউ টিকবে না ইনশাআল্লাহ। এছাড়াও আরও দুটি রাজনৈতিক দল এবি পার্টি ও এনডিএম এর সাথে আলাদা বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর করা। দুপুরে বিদেশি কূটনীতিকদের ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। কূটনীতিকরা এই সরকারকে সহযোগিতা করার কথা জানান। মাশরেক রাহাতের রিপোর্ট। কোন প্রেক্ষাপটে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে, মূলত এই বিষয়টি জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আমন্ত্রণ জানানো হয় বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার কূটনীতিকদের। অংশ নেন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত, চীন ও সৌদি আরব সহ প্রায় 51টি দেশের কূটনীতিক। প্রায় 1 ঘণ্টা ধরে কূটনীতিকদের বিভিন্ন বিষয়ে অবহিত করেন পররাষ্ট্র উপদেষ্টা। সহযোগিতা চান আন্তর্জাতিক সম্প্রদায়ের। কয়েকজন কূটনীতিক জানান, সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্ব দিচ্ছেন তারা। We welcome the formation of this interim government
and our policy is to have friendly relations with all the people of Bangladesh. Russia and Bangladesh will continue for many years to flourish. Thank you. পরে পররাষ্ট্র উপদেষ্টা জানান বর্তমান সরকারের মূল লক্ষ্য কি তা জানতে চেয়েছেন কূটনীতিকরা। আমি পরিষ্কার করে দিয়েছি বিষয়টা যে এই সরকারের আলটিমেট লক্ষ্য হচ্ছে একটা নির্বাচন অনুষ্ঠান করে তার হাতে ক্ষমতা অর্পণ করা, এটা এ নিয়ে কোনো সন্দেহের কোনো সুযোগ নেই। এছাড়া কতগুলি বিষয় আছে আমরা আন্তর্জাতিক কমিউনিটির সহায়তা চেয়েছি যে তারা তো আসলে কিন্তু বাই অ্যান্ড লার্জ এগিয়ে এসছে। বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন কয়েকজন রাষ্ট্রদূত, কথা বলেছেন মানবাধিকার পরিস্থিতি ও সংখ্যালঘুদের বিষয়ে। যদিও কোনো আক্রান্ত হয়নি কেউ, কিন্তু তারা একটু কনসার্ন প্রকাশ করেছে এই জন্য যে তাদের প্রেমিস সিকিউরিটি অনেক ক্ষেত্রেই নাই। মিলিটারিরা কিছুটা দিয়েছে, মোস্টলি তাদের যে চ্যান্সেরিগুলি সেগুলিতে, কিন্তু রাষ্ট্রদূতদের বাসভবন অনেকখানি সিকিউরিটি নাই। তো এটাও আমি তাদেরকে এসিওর করেছি যে 1 থেকে 2 দিনের মধ্যে এই যেহেতু পুলিশ ইতিমধ্যে রাস্তায় নেমে গেছে, নামা শুরু করেছে, 1-2 দিনের মধ্যে আমরা এটা টেক কেয়ার করতে পারবো। ছাত্র আন্দোলনের পর ঢাকায় বেশ কিছু দূতাবাস তাদের কার্যক্রম এখনো শুরু করেনি। শিগগিরই তারা কাজ শুরু করবেন বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। প্রতিবিপ্লবের চেষ্টা করে নিজেদেরকে বিপন্ন না করে আওয়ামী লীগ নেতাদের দল গুছিয়ে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সকালে সিএমএইচে আহত আনসার সদস্যদের দেখতে গিয়ে এবং পরে সচিবালয়ে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। আন্দোলনের সময় লুট হওয়া অস্ত্র 1 সপ্তাহের মধ্যে থানায় জমা না দিলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। আন্দোলন চলাকালে গুরুতর আহত আনসার সদস্যদের দেখতে সকালে সিএমএইচে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। তাদের চিকিৎসার খোঁজখবর নেয়ার পর তিনি জানান মারাত্মক সব অস্ত্র এসেছে সাধারণ মানুষের হাতেও। যেটা সিভিলের হাতে যাওয়ার কথা না, সেটা অথরাইজড পুলিশকে করা হয়েছিল, র্যাবকে করা হয়েছিল। সেই ওয়েপন কিভাবে এদের হাতে গেল, তার মানে হচ্ছে যে আমরা সিভিলিয়ানকে আর্ম করেছি। এর বাইরে আন্দোলনের সময় থানা এবং পুলিশের কাছ থেকে লুট করা অস্ত্র রয়ে গেছে কিছু মানুষের হাতে। সেসব অস্ত্র ফেরত দিতে 1 সপ্তাহের সময় বেঁধে দেন উপদেষ্টা। যাদের হাতে এই আনঅথরাইজড ওয়েপন আছে, আগামী 7 দিনের মধ্যে তারা নির্দিষ্ট থানায় জমা দেবেন। যদি জমা না দেন তাহলে 2টা চার্জ লাগবে। একটা হচ্ছে অবৈধ ওয়েপন, আর একটা হচ্ছে সরকারি নিষিদ্ধ ওয়েপন আপনাদের হাতে। সেটার জন্য আন্তর্জাতিক আদালতও যাওয়া যেতে পারে, যেহেতু কোথা থেকে পেয়েছেন। গতকাল গণমাধ্যম বন্ধ করা নিয়ে তার মন্তব্যের জন্য এ সময় দুঃখ প্রকাশ করেন উপদেষ্টা। বিশৃঙ্খলা সৃষ্টি না করে রাজনীতি শুরুর উদ্যোগ নিতে আওয়ামী লীগের প্রতি আহ্বান জানান তিনি। রোগ জড়ো করুক আর যাই করুক, আমি আপনাদের কাছে অনুরোধ করি এমন কিছু করবেন না যে আপনাদের জীবন বিপন্ন হবে। এদেশের পাবলিক এখনো আপনাদের জীবন করতে আসেনি। আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করেন। এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে, এটা আমরা ডিনাই করতে পারি না। পার্টিকে রিঅর্গানাইজ করেন, পলিটিক্যাল পার্টির মতো যেভাবে থাকে। ইলেকশন আসলে ইলেকশন কন্টেস্ট করবেন, জনগণ ভোট দিলে ভোটে যাবেন। পরে দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবারও আওয়ামী লীগ ইস্যুতে সাংবাদিকদের সাথে কথা বলেন উপদেষ্টা। দয়া করে আপনারা দেশকে অরাজকতার মধ্যে ঠেলবেন না, ইনক্লুডিং সদ্য বিদায় হওয়া পার্টি। আপনারা পার্টি গোছান, আমরা হোম মিনিস্ট্রি থেকে আপনাদেরকে হেল্প করব যে আপনার পার্টি গোছান উইথ নিউ ফেস, উইথ নিউ অঙ্গীকার। এর আগে সংখ্যালঘু প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান সংখ্যালঘুদের উপর হামলা না করার। দুর্গাপূজার ছুটি বাড়িয়ে 2 দিন করার বিষয়েও প্রস্তাব করবেন বলে জানান তিনি। মাজহার মিলন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। দ্রুত বিচার ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকেলে রাজু ভাস্কর্যের পাদদেশে তারা এই সমাবেশে ছাত্র নেতারা আরও বলেন 15 আগস্ট নিয়ে আওয়ামী লীগের ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেয়া হবে না। অভিযোগ করেন সরকারের এক উপদেষ্টা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। যেসব গণমাধ্যম খুনিদের পুনর্বাসন করতে চায় তাদেরকেও হুঁশিয়ার করে দিয়ে ছাত্র জনতার কাতারে আসার আহ্বান জানানো হয়। খুনি হাসিনাকে প্রধান আসামি করে এবং অন্যান্য যারা তার সহযোগী ছিল, এই ফ্যাসিজমের যারা ফুড সোলজার ছিল, তাদেরকে আসামি করে
এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি করছি খুনি হাসিনাকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হবে। আবার আমন্ত্রণ সন্ধ্যার মাছরাঙা সংবাদে। বিগত বছরগুলোতে ন্যায় বিচারের মূল্যবোধকে নষ্ট করা হয়েছে বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বলেছেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে নতুন স্বাধীনতা অর্জিত হয়েছে। সততা, দক্ষতা এবং নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দেন তিনি। সকালে দেশের 25তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে রীতি অনুযায়ী সংবর্ধনা দেয় অ্যাটর্নি জেনারেল কার্যালয় এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। এ সময় প্রধান বিচারপতির কাছে সিন্ডিকেট মুক্ত বিচার বিভাগ এবং জাতির জন্য ন্যায় বিচারের প্রত্যাশা করেন অ্যাটর্নি জেনারেল। মানুষের অধিকার প্রতিষ্ঠায় ন্যায় বিচার নিশ্চিতে কাজ করার কথা জানান প্রধান বিচারপতি। এদিকে 8 দিন পর সুপ্রিম কোর্টের কার্যক্রম শুরু হয়েছে। এরই মধ্যে নতুন করে 8টি বেঞ্চ গঠিত হয়েছে। এই জন্য আমরা গর্বিত এবং ওনাকে সেটা স্মরণ করে দিয়েছি যে দীর্ঘদিন ধরে অন্যায়কে ন্যায় বলা হয়েছে, তার কারণে তো এই গণঅভ্যুত্থান। এটা যেহেতু উনি ফিল করেছেন, উনি প্রেক্ষাপটে এটা বলেছেন। বিচার বিভাগে অনেক অনাচার হয়েছে, অন্যায় হয়েছে, অবিচার হয়েছে। সাংবিধানিক শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা হয়তো প্যাসিভ ছিল, সেটা হয়তো বলতে চেয়েছি। সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয় এবং বাড়িঘরে যারা হামলা করেছে তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা আফম খালিদ হোসেন। দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে কথা বলেন তিনি। বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং উপাসনালয়ের তালিকা করে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। বিভিন্ন জায়গায় ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর এবং উপাসনালয়ে আক্রমণ হয়েছে। আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে ধর্ম মন্ত্রণালয় সবসময় আছে। মাঝখানে পুলিশের অনুপস্থিতির কারণে এই আক্রমণটা একটু বেশি হয়েছে। এখন পুলিশ যেহেতু যোগদান করেছে, আমরা ইনশাল্লাহ আশাবাদী আর এরকম দুর্ঘটনা আর ঘটবে না। সাইবার সিকিউরিটি আইনের সমালোচিত ধারাগুলো পুনর্বিবেচনা করার কথা জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম। দায়িত্ব নেবার পর আজ প্রথমবারের মতো নিজ মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে অফিস করে কথা জানান তিনি। বৈঠকের শুরুতেই শিক্ষার্থীদের আন্দোলনে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপর বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পর ব্রিফিংয়ে নাহিদ জানান, ছাত্র জনতার আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ ইস্যুতে রিপোর্ট পাওয়ার পর এ ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের যেই সাইবার সিকিউরিটি অ্যাক্টটি রয়েছে, তার যেই ধারাগুলো নিয়ে সমালোচনা রয়েছে, সেই ধারাগুলো নিয়ে আমাদের পুনর্বিবেচনা করতে হবে এবং তরুণদেরকে ব্যাপকভাবে এই মন্ত্রণালয়ের সাথে যুক্ত করতে হবে। সেই জায়গায় একটি দেশে এবং দেশের বাইরে যারা আইটিতে দক্ষ এবং আগ্রহী নতুন ধরনের কাজ করতে, তাদেরকে নিয়ে একটা স্পেশাল টিম গঠনের কথা আমরা ভাবছি এবং সার্বিকভাবে কাঠামোগত সংস্কারের কথা আমরা বলছি সব মন্ত্রণালয়েই যাতে এটা করা হয় এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের যে অবস্থান সেক্ষেত্রেও আমরা এখানে কথা বলেছি। প্রায় 1 সপ্তাহ পর রাজধানীতে কাজে ফিরতে শুরু করেছে ট্রাফিক পুলিশ সদস্যরা। তবে এখনও রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে শিক্ষার্থীরা। এদিকে টোল চালু হওয়ায় স্বস্তিতে এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারছেন যাত্রীরা। ফলে সড়কে কিছুটা কমেছে যানজট। বিস্তারিত দাউদ হাসানের রিপোর্টে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষে হতাহতের ঘটনার পর বেশ কিছু দাবিতে 6 আগস্ট থেকে কর্মবিরতিতে যায় পুলিশ সদস্যরা। ট্রাফিক পুলিশ না থাকায় ভেঙে পড়ে সড়কের যান নিয়ন্ত্রণ ব্যবস্থা। পরে এই দায়িত্ব নেয় শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠন। প্রায় 1 সপ্তাহ পর স্বরাষ্ট্র উপদেষ্টা, আইজিপি সহ সংশ্লিষ্টদের কাছ থেকে দাবি পূরণের আশ্বাস পেয়ে থানাগুলোর পাশাপাশি কাজে যোগ দিচ্ছেন ট্রাফিক পুলিশের সদস্যরাও। সকাল থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দেখা গেছে তাদের উপস্থিতি। পাশাপাশি এখনও সড়কে দায়িত্ব পালন করছে শিক্ষার্থী, আনসার সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও। আমাদের অবস্থা খুবই ভালো। আসলে আমরা নতুনভাবে উজ্জীবিত। আসলে আমরা আজ থেকে আপনি জানেন যে আমাদের গুলশান ট্রাফিক ডিভিশনের অধীনে
সবগুলো জায়গায় আমরা কাজ করছি এবং আসলে আমরা মাঠে নেমে খুবই আশাবাদী এবং আমরা আসলে আমাদের খুব ভালো লাগছে, কারণ মানুষ আসলে বলছে যে ট্রাফিক ছাড়া ঢাকা শহর অচল। শিক্ষার্থীরা যেভাবে আমাদেরকে হেল্প করেছে এবং তারা যেভাবে ট্রাফিক নিরসনে কাজ করেছে তাদের সাধ্য অনুযায়ী এটা নিঃসন্দেহে আসলে অনেক প্রশংসাযোগ্য। তারা আসলে অনেক প্রশংসা দাবিদার তাদের কাজগুলো, আমরা চাই যে তারাও আমাদের সঙ্গে থাকুক। এদিকে 24 দিন পর গতকাল বিকেল থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় শুরু হওয়ায় চলাচলে ফিরেছে শৃঙ্খলা। এতে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। এখন একটু না ভোগান্তি কমবে জনগণের, যত এক্সপ্রেস চালু আছে। চালু হওয়ার পরে আমাদের ভালো হয়েছে, জ্যামজটের জন্য আমরা জ্যামজটে ভুগতেছি না। এটা রাষ্ট্রীয়ভাবে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা আমরা আশা করি নাই। যেহেতু ওরা অনেক টাকা দিয়ে টোলটা করেছে, সেক্ষেত্রে যারা আন্ডারে করা হয়েছে তারা তো অবশ্যই টোলটা নেবে। তবে আন্দোলনকে ঘিরে দুর্বৃত্তের দেয়া আগুনে বনানী ও মহাখালী টোল প্লাজা পড়ে যাওয়ায় সেগুলো বন্ধ রয়েছে। শিগগিরই ম্যানুয়ালি টোল প্লাজা দুটি চালু করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। মাঝে দুই টোল প্লাজা, একটা বনানী 2 এবং মহাখালীটা, এটা তো পুড়ে গেছে। আমরা চেষ্টা করছি কিছু কাজ করে আমরা অতি সত্বর এটা আমরা ম্যানুয়ালি চালানোর ব্যবস্থা করব। আর এখানে যে দুটো টোল প্লাজা, আমাদের বনানী 2 টোল প্লাজাতে 4টা বুথ এবং বনানী এবং মহাখালী টোল প্লাজাতে আমাদের 5টা বুথ, মোট 9টা বুথ এবং সেন্ট্রাল কন্ট্রোল বিল্ডিং এখানে ক্ষতিগ্রস্ত, প্রায় আনুমানিক 50 কোটি টাকা মতো ক্ষতি হয়েছে। এদিকে এখনও চালু হয়নি মেট্রো রেল, তবে আগামী শনিবার থেকে এই রেল চলাচল শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। পুলিশ সংগঠিত হয়ে স্বাভাবিক কাজ শুরু করলে ব্যারাকে ফেরত যাবে সেনাবাহিনী। বিকেলে খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে সাংবাদিকদের এ কথা জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। একেবারে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে এবং পুলিশ ফোর্স যখন আবার সুন্দরভাবে তাদের কার্যক্রম শুরু করবে তখন আমরা সেনানিবাসে ফেরত যাব। আমি অনুরোধ করব সমস্ত রাজনৈতিক দলগুলোকে তারা যেন শান্তিপূর্ণভাবে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাক, কোনো ধরনের যেন ধ্বংসাত্মক কোনো কাজ না করে। স্বস্তি ফিরতে শুরু করেছে রাজধানীর সবজির বাজারে। আজ ছাত্রদের সঙ্গে নিয়ে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মৌমিতা জান্নাতের রিপোর্ট। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে সক্রিয় হয়ে উঠেছে বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থার সাথে সম্পর্কিত সংস্থাগুলো। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে আজ রাজধানীর বাজারগুলোতে তদারকি করতে নেমেছিল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অনিয়মের জন্য জরিমানাও করা হয়। ক্রয়ের ক্যাশ মেমো তো দেখতে চাচ্ছেন কি দরে তারা কিনেছেন এবং যে দরে বিক্রি করা হচ্ছে সেই মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন করা হয়েছে কিনা সেটি দেখছেন। ইভেন যে সকল ক্রেতা এখানে এই সকল পণ্য ক্রয় করছেন তাদের কাছ থেকেও আবার জিজ্ঞেস করে এনারা জেনে নিচ্ছেন যে কি দরে কিনেছেন এই পণ্যগুলো। এদিকে দ্রব্যমূল্য আগামী এক সপ্তাহের মধ্যে দেশের জনগণের ক্রয় সীমার মধ্যে আনতে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন সব দপ্তরকে এক সপ্তাহের আলটিমেটাম দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরাও বসে নেই। কখনো ভোক্তা অধিকারের সাথে আবার কখনো বা আলাদা দলে ভাগ হয়ে পর্যবেক্ষণ করছেন বাজার পরিস্থিতি। আমরা ছাত্ররা অনবরত কাজ করে যাচ্ছি, আমরা ভোক্তা অধিকারের সাথে কাজ করে যাচ্ছি, তারা আমাদের সাপোর্ট দিচ্ছে এবং আমরা যে ভোক্তা অধিকারের লিফলেট সেটা বিলি করছি। এরই মধ্যে কাঁচা বাজারে সুফল মিলতে শুরু করেছে। বেশিরভাগ সবজির দামই কেজিতে নেমে এসেছে 50 টাকার নিচে। আলু, পেঁয়াজ, রসুন, আদার দাম আশানুরূপ না হলেও স্থিত অবস্থায় রয়েছে। এক লাফে 200-220 থেকে ব্রয়লার মুরগির দাম কমে হয়েছে 140 থেকে 150 টাকা। বাজার দরের এই নিম্নমুখী প্রবণতায় খুশি ক্রেতারা। পটল কিনছি 40 টাকা, বেগুন কিনছি 50 টাকা, বেগুন থেকে দাম আগে 80 টাকা। মাঝখানের এই সিন্ডিকেটটা যদি আসলে রহিত রাখা যায় তাহলে আমার মনে হয় আসলে বাংলার গণমানুষের যে কাঙ্ক্ষিত মুক্তিটা সেটাই আসবে। বিক্রেতারা বলছেন সিন্ডিকেট ভেঙে যাওয়ায় এবং চাঁদাবাজি বন্ধ হওয়ায় কমেছে সবজির দাম। জায়গায় জায়গায় পয়সা দিতে হইতো, ট্রাফিকের দিতে হইতো, পুলিশের দিতে হইতো। এখন যে চাচ্ছে সে নিতে পারতেছে। কালকে দিনের আগের দিন ছিল 300 টাকা কেজি, কালকে ছিল 280, আজকে তার থেকে আরো অনেকটাই কমে গেছে 160। এছাড়া ডাল, চিনি, তেল এবং চালের দাম আগের মতোই রয়েছে। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। সন্ধ্যার সংবাদ শেষ করছি। যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি সহ কয়েকটি দলের বৈঠক। নির্বাচনের পরিবেশ তৈরিতে সরকারকে সময় ও সমর্থন দেওয়ার আশ্বাস। সরকারকে সহযোগিতা দেবে বিদেশি রাষ্ট্রগুলো। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরই মূল লক্ষ্য জানালেন পররাষ্ট্র উপদেষ্টা।
প্রতি বিপ্লবের চেষ্টা না করে আওয়ামী লীগের দল গোছানোর পরামর্শ স্বরাষ্ট্র উপদেষ্টার। 7 দিনের মধ্যে লুট হওয়া অস্ত্র জমা দেওয়ার নির্দেশ। এ ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ফারহানা পারভিন শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।